প্রিয় দর্শক, আর মাত্র একটা দিন, তারপরেই আমাদের সেই কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন। প্রচারণা শেষ হয়েছে, আমরা এখন অপেক্ষা করছি ভোট দেবার জন্যে। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। মানে ওই যে একটা বলে না যে কি অপেক্ষা কি অপেক্ষা কি অপেক্ষা, কি হচ্ছে, আর মাত্র একটা দিন, প্রচারণা শেষ, তারপরে ভোট। দেখি পত্রপত্রিকার শিরোনাম কি বলে। দৈনিক প্রথম আলো, ভোটের অধিকার কেড়ে নিতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে, ঢাকার ৮ জনসভায় তারেক রহমান। নির্বাচন হাইজ্যাক করার চিন্তা করছে একটি পক্ষ, জনসভায় জামায়াতের আমির। ভোট কেন্দ্রে মুঠোফোন নিয়ে যাওয়া যাবে, সিদ্ধান্ত বদলালো ইসি। দৈনিক যুগান্তর, সংসদ নির্বাচন ও গণভোট, সহিংসতার আলোচনায় সর্বোচ্চ নিরাপত্তা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ দিনে জমজমাট প্রচারণা। দৈনিক সমকাল, প্রচার শেষ, ভোটের অপেক্ষা। অতীতের ভুল ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান। আসুন নতুন দেশ গড়ার মহাসুযোগ কাজে লাগায়, শফিকুর রহমান বলেছেন। কালের কণ্ঠের শিরোনাম, প্রচার শেষ, সরকারে বিদায়ী সুর। আগামীতে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ, জাতির উদ্দেশ্যে তারেক রহমান। সমাবেশে বিএনপি চেয়ারম্যান আরও বলেছেন, নকল সিন বানানোর বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দৈনিক ইত্তেফাক, নির্বাচনের প্রচারণা শেষ, আজাদি না গোলামি, ফয়সালা ভোটেই হবে, শেষ নির্বাচনী গণমিছিলে ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ প্রতিদিন, শাসকরা মালিক নয় হবে সেবক, জাতির উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান। একদিন পরেই ভোট যুদ্ধ। মানব জমিনের শিরোনাম, ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর শফিকুর রহমান। আর জাতির উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান বললেন, দলমত নির্বিশেষে সকলে মিলে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার। খবরের কাগজ, গুরুত্বপূর্ণ ৪৮ ঘন্টা। কালবেলার শিরোনাম, বিএনপির দিকে ঝুঁকছেন আওয়ামী লীগ সমর্থকরা, প্রচারের ডামাডোল শেষ, শুধুই ভোটের অপেক্ষা। আমার দেশের শিরোনাম, জাতির উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান, দুর্নীতি দমনে যতটা কঠোর হওয়া যায় ততটাই হবে বিএনপি। জাতির উদ্দেশ্যে ভাষণে জামায়াতের আমির, তরুণদের প্রত্যাশা, নতুন দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন। আজকের পত্রিকা, দুর্নীতি রোধে সর্বোচ্চ কঠোরতা। আমাদের সময়, গণতন্ত্রে ফেরার অপেক্ষা। দৈনিক করতোয়া, ব্যালট বিপ্লবের অপেক্ষায় দেশ, রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারে এবারের নির্বাচন বড় সুযোগ। ইনকিলাব, বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোরতা। বাংলাবাজার পত্রিকা, প্রচারণা শেষ, একদিন পর ভোট। রূপালী বাংলাদেশ, কঠোর নিরাপত্তা তবুও সংখ্যা, রুদ্ধশ্বাস অপেক্ষা। মানে শেষ শিরোনামটাই বোধ করি এখনকার শিরোনাম, যে রুদ্ধশ্বাস অপেক্ষা, সংখ্যা তো আছেই। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা গতকালও আবার পুনর্ব্যক্ত করেছেন যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, ঐতিহাসিক করার অঙ্গীকার তিনি পুনর্ব্যক্ত করেছেন। আর মাত্র একটা দিন পর ভোট। আপনার উপলব্ধি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। ইতিহাসের অমোঘ পরিণতি। তাই গত প্রায় ১.৫ দশক বাংলাদেশের মানুষের একটা দীর্ঘ লড়াই ছিল ভোট দেওয়া, গণতন্ত্রে ফিরে আসার জন্য। মানুষের ভোটের মধ্য দিয়ে সরকার পরিচালিত হবে, সরকার গঠিত হবে। কিন্তু সেই লড়াইয়ে অসংখ্য মানুষের আত্মদান, রক্তপাত, হামলা, নির্যাতন, জেল, গুম, মানে এমন কোনো অপরাধ নেই যে অপরাধ ওই গণদাবিকে উপেক্ষা করার জন্য করা হয়নি। তারপরে নির্বাচন হয়েছে নাটকে নির্বাচন। একটা বিরাট অংশকে বাদ দিয়ে যেভাবে নির্বাচনটি হয়েছে, আজকেও ওই সময় সেই যে আচরণটা, ওইটুকুই যদি ধরেন তাহলে তারা আজকে নির্বাচনের মাঠে নেই, তাদেরকে বাইরে রেখে নির্বাচন একেবারে দ্বার প্রান্তে আমরা পৌঁছেছি। এটিকে রাজনীতিতে অপূর্ণাঙ্গতা থাকলেও কতগুলো কৃতকর্মের ফল কখনো না কখনো ভোগ করতে হয়। আওয়ামী লীগ নির্বাচনে নেই, কিন্তু এই না থাকাটা তার কৃতকর্মের ফলের একটা বড় অংশ। আমরা নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হোক এটি চাই, জনগণ ভোট দিয়ে সরকার গঠন করবে এটি চাই। কিন্তু আপনি যে আলোচনাগুলো করেছেন, শিরোনাম যেগুলো, আপনি খেয়াল করে দেখেন
আমরা যে পরিবর্তনের স্বপ্নটা দেখছি সেই পরিবর্তন আসলে কতটুকু হয়েছে। আপনাকে একটু যদি ধরিয়ে দিতে চাই, দৈনিক প্রথম আলোর দুইটা পাশাপাশি শিরোনাম, ভোটের অধিকার কেড়ে নিতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে, তারেক রহমান বলেছেন। নির্বাচন হাইজ্যাক করার চিন্তা করছে একটি পক্ষ, একটা ষড়যন্ত্র আর একটি হাইজ্যাক। মানে একদিন আগে এরকম নেগেটিভ খবর নিয়ে আলোচনা করতে চাই না, কিন্তু যখন দুইটি দলের প্রধান এই শব্দগুলো ব্যবহার করেন তাহলে তো একটু আশঙ্কা জাগায় নাকি? তাহলে আপনি যদি 1.5 বছর আগে 2 বছর আগে যান, এই দুটো যে শিরোনাম, এরা দুজনে মিলেই অভিন্ন ভাষায় জি, আমরা সমালোচনা শুনতাম অথবা সমালোচনা করতেন 15 বছর ধরে যারা ছিলেন তাদের। তার অর্থ আমরা 1.5 বছর আগেও বলেছি, 2 বছর আগেও বলেছি যে একটি পক্ষ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, রাতের বেলা তারা ভোট দেয়, আমি ডামির ভোট আমি করেছে। ডামির ভোট করে, ইত্যাদি ইত্যাদি। আজকে 1.5 বছর পর তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা পালিয়ে গেছে, তারপরে ওই একই অভিযোগ আমরা করছি পরস্পরের বিরুদ্ধে। এর ভেতর থেকে পরিষ্কার যেটা দেখা যায় যে আমাদের এখানে মুখের বদল হলেও, শাসকের বদল হলেও, কখনো কখনো ভাষার বদল হয় না, আবার কখনো কখনো শাসকের খাসলতেরও বদল হয় না। খাসলত শব্দটা খুব আপনি আমাদের এখানে ভোট যে সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি তার সাথে যুক্ত থাকার জন্য আমরা প্রধান নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা দেখেছি, তাদেরকে কারাগারে দেখেছি। কারণটা কি? কারণটা হচ্ছে তারা অন্যায় করেছেন, অপরাধের সাথে তারা নিজেদেরকে জড়িয়েছিলেন। তাদেরকে বিদায় করার পর আমরা যাদেরকে দায়িত্ব দিলাম, আমাদের আলোচনার ভিত্তিতে গত 2 দিন ধরে তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলতে হচ্ছে, ঘেরাও করার হুমকি দিতে হচ্ছে এবং বলতে হচ্ছে যে কোনো ধরনের জনগণের বিপক্ষে গেলে আমরা তোমাদেরকে ছাড়ব না। তার মানে হলো যে আমরা যাদেরকে যে অপরাধে একটা অংশকে জেলের মধ্যে পুরে রেখেছি, আমরা ধারণা করছি সেই ঘটনার পুনরাবৃত্তি করতে পারে। তা না হলে আজ থেকে 1.5 বছর আগে যাদেরকে আমরা আলাপ আলোচনা করে দায়িত্ব দিলাম অনেক বিশ্বাস নিয়ে, তার অফিস ঘেরাও করতে হবে, তাকে সন্দেহের তালিকায় রাখতে হবে। এগুলো কেন? কারণটা হচ্ছে পরিবর্তন হলেও আমাদের এখানে যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা শরীফ, আপনি এই যে তরুণদের কথা বললেন, আজকের পত্রিকাতেও শিরোনাম আছে, জামায়াতের শফিকুর রহমান সাহেব বলেছেন আমরা তরুণদের হাতে দেশের ভবিষ্যৎ তুলে দিতে চাই। তারেক রহমানও তরুণদের নিয়ে কথাবার্তা বলছেন এবং এখন আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামও হয়েছে যে 4 কোটি তরুণ খুব গুরুত্বপূর্ণ জায়গায় বা খুব কি বলবো ভোটের এদিক সেদিক করার জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে তরুণরা যদি ভোটার ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ হয়, তরুণদের ভবিষ্যৎটা কি? প্রথমত আমাদের এই যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো সবটুকু আপনি ধরতে পারবেন না। তাই না? আমরা যে পরিবর্তনটা চাই, এই পরিবর্তনটা মূলত আমরা আপনার ক্ষেত্রে, আপনি পরিবর্তিত হবেন, আপনি বদলে যাবেন, আপনি আমার সাথে মানবিক আচরণ করবেন, আপনি আইন মেনে চলবেন, এই জায়গাটায় আমি আমার জায়গা থেকে এটি চাই না। কিন্তু আমি করব না। আমি করব না। আচ্ছা, আমি করব না, তার আপনাকে 50টা উদাহরণ আমি দেখাতে পারি। এই যে তরুণদের হাতে সবকিছু ছাড়তে চাই, তাহলে 2 মাস আগে আমি কেন এই বয়সে আবার একটা রাজনৈতিক দলের দায়িত্ব নিলাম, আমি কেন তরুণদের কাছে দিলাম না? আমাদের এখানে রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তনটা এসেছে, এই পরিবর্তনটা সাস্টেইন করে না কেন? করে না হলো আমাদের ব্যবস্থার আমরা যে সমস্ত জায়গাগুলোতে ছিদ্র বন্ধ করতে চাই, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ছিল রাজনৈতিক দলগুলোর ভেতরে যে সংস্কারটা, সেই সংস্কারটা হয়নি। এবং হয়নি বলে আমি আপনার বাড়িতে যে পরিস্থিতি দেখতে চাই, আমার বাড়িতে সেটি চাই না। আমি চাই রাস্তায় সবাই আইন মেনে রাস্তা চলবে, শুধুমাত্র আমাকে একটু ছাড় দেওয়া। আমি ময়লাটা আমার 99% মানুষ আইন মানবে, তবে আমাকে একটু বাড়তি সুযোগ দিতে হবে। ব্যাংকে গিয়ে আমি চাই যে লাইন ধরে মানুষ দাঁড়াবে, আমি যেন আমাকে গেলে যেন একটু সুযোগ দেয়। যারা এই কথাগুলো বলছেন, দলের মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতির যে অনুপস্থিতি, দলের মধ্যে যে স্বেচ্ছাচারিতা এবং নানা রকমের অস্পষ্টতা, অস্বচ্ছতা আছে। আমরা গতকালকে একটা ভাইরাল হলো, এক ভদ্রলোক একজনকে টাকা দিচ্ছেন, প্রতীকের লিফলেটও দিচ্ছেন, সঙ্গে টাকাও দিচ্ছেন, বলছেন যে আমি মানবিক দায়িত্ব পালন করছি। না, আপনি কি পরকালেরটা চান নাকি? তো এই যে জায়গাগুলোতে এটি কি
অন্য পক্ষ যদি এই কাজটি করতেন তাহলে আজকে প্রচারটা কেমন হতো? আপনি ধরে নেন যে এই কাজটা বিএনপির কোনো একজন সেলিব্রিটি সমর্থক করেছে, আপনি সোশ্যাল মিডিয়ায় আজকে যারা এই বক্তব্যটা দিচ্ছে তারা অন্যভাবে আসতেন, অথবা আজকে যারা সমালোচনা করছেন তারা এটিকে অন্যভাবে ব্যাখ্যা আপনি যেটা বলছেন সেটাকে অনেকে আবার বলার চেষ্টা করছে এটা এআই দিয়ে বানানো। না, তিনি স্বীকার করেছেন এবং যার বিরুদ্ধে অভিযোগটা গতকালকে তিনি একটা টেলিভিশনেও একটা ব্যাখ্যা দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা। দ্বিতীয়ত আপনি এই সময়কালে প্রচারণার ক্ষেত্রে দেখবেন নির্বাচন কমিশনের ট্রাইব্যুনাল তারা সতর্ক করেছে ওনার ওই টাকা দেওয়ার তাদেরই একজন প্রার্থীকে যে তিনি ঘর দিয়ে ভোটের প্রচার চালাচ্ছেন, তাকে সতর্ক করা হয়েছে। আবার ওই যে বাড়িতে আপনার বিকাশের নাম্বার, নির্বাচনের সাথে বিকাশের সম্পর্কটা কি? আপনি ইউনিয়ন পরিষদের যে নির্বাচন, সেই নির্বাচনে কিছু কিছু জায়গায় টাকা পয়সা লেনদেন হয়, ভোট কেনা হয়। আমাদের সংস্কৃতির কি পরিবর্তনটা করলাম যে এখন জাতীয় নির্বাচনে এসে আমি টাকা দিয়ে ভোট কেনার ব্যবস্থা করছি, তাহলে আমি কি উপরে উঠলাম না আমি কি নিচে নামলাম? প্রশ্নটা তো সেটা অনেক গুরুত্বপূর্ণ যে উপরে নামলাম না নিচে নামলাম, উঠলাম। তো এই জায়গাগুলোতে আমাদের এই যে তরুণদের কথা বলছি, তরুণদের প্রত্যাশাটা কি ছিল? আমার ধারণা তরুণদের প্রত্যাশা ছিল এই যে আচরণগুলো আমরা করছি সেই আচরণগুলো পরিবর্তন হবে। কেস টু কেস আমি কোনোটাকে নিন্দা করছি, কোনোটাকে আবার অ্যাপ্রিসিয়েট করছি, বুকে টেনে নিচ্ছি। এটি বাদ দিয়ে আমি আর সার্বজনীন হব, অপরাধকে অপরাধ বলবো, অন্যায়কে অন্যায় বলবো। যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আপনার এমন কোনো কাজ নেই যে কাজগুলো করবে না, এর ভেতর থেকেই তো পরিষ্কার করে বলে দেয় যে এরা সংস্কারে বিশ্বাস করে না। কেন? আপনার ব্রিজ কালভার্ট, আপনি মাইকিং শুনবেন, আমি গত 2-3 দিন ধরে এটি বলছি যে এমপিদের মাইকিং শুনলে বোঝা যায় যে আগামীতে শুধুমাত্র বিয়ের ঘটকালি ছাড়া আর সমস্ত কাজ ওনারা করে দিবেন। না, কেউ কেউ তো বিয়ের ঘটকালিও করছেন। তো আপনি একটা ব্রিজ করবেন, এই কাজটা তো লোকাল গভর্নমেন্টের, এটা তো উপজেলার, এটা তো ইউনিয়ন পরিষদের, পৌরসভার কাজ। সেই কাজটা এমপি কেন করবে? তার অর্থ হলো যে আমাদের যে দীর্ঘদিনের যে স্বপ্ন এবং এই 15 বছরের যে সংস্কারের যে উদ্যোগগুলো ছিল, স্বপ্নগুলো ছিল, তার মধ্যে একটা ছিল যে আমরা স্বশাসিত ইন্ডিপেন্ডেন্ট একটা লোকাল গভর্নমেন্ট আমরা প্রতিষ্ঠা করব। জনগণ তারা তাদের ভোট দিয়ে যে নির্বাচন করবে উপজেলাকে, তারা এই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো করবে। সংসদ সদস্য আইন সংক্রান্ত যে কাজগুলো করবে। এখন দেখতে পাচ্ছি যে ওই যে প্রতিশ্রুতি যে আমি আমার এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট লোকাল গভর্নমেন্ট সিস্টেম আমি দাঁড় করাবো, যে প্রতিশ্রুতি আপনি এখানে দিয়ে গণভোটে যাচ্ছেন মানুষের সমর্থন নিতে, সেই প্রতিশ্রুতি তো আপনি নিজেই ভঙ্গ করছেন। না, গণভোটের কথা তুললেন, গণভোট এবং এবারকার যে পরিবর্তনটা হবে, উচ্চকক্ষের ব্যাপারটা যদি হয় তাহলে তো সব কিছু মিলিয়ে একটা জবাবদিহিতার আবার ব্যাপার থাকবে উপরে। তো সেই জায়গাগুলো এখন যারা অতীতের চর্চার মতো চর্চা করছেন, মনে হয় ভবিষ্যতে সেই চর্চাটা করা যাবে না। আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে মনে হয় না। আচ্ছা, আমি স্বপ্ন আমার আছে, কিন্তু বিশ্বাসের জায়গাটা খুব চিড় ধরেছে। কারণ আমি এদেরকে, আমার মতন অনেকে এদেরকে দেখে আসছে, ওই যেটা বললাম খাসলত। আচ্ছা, খাসলত এদেরকে পরিবর্তন হচ্ছে না, হয়নি। এবং গণ অভ্যুত্থানও এত সংখ্যক মানুষের আত্মদানও এদেরকে খুব বেশি বক্তৃতায়, ভাষার শব্দ চয়নে কতগুলো জায়গার বাইরে খুব বেশি পরিবর্তন করেনি। যে স্বপ্নগুলো দেখানো হচ্ছে, আমার কাছে মনে হয় যে এই স্বপ্নগুলো পূরণ করার ক্ষেত্রে যত ধরনের চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জের কথাগুলো তারা ভাবেনি। চ্যালেঞ্জের কথাটা আপনি বললেন, আপনি দ্বিতীয়ত বোধহয় আরেকটা কি চ্যালেঞ্জ বলবেন? কি দ্বিতীয়ত, এটি শুধুমাত্র আমি তাদের কথা বলবো না, আমি যে প্রান্তিক মানুষ, যে মানুষগুলো গণ অভ্যুত্থানে পরিবর্তনের জন্য জীবন দিয়েছে, আপনি তাদের কথা ভাবেননি। এই মুহূর্তে আপনি গ্রামের মানুষকে যদি জিজ্ঞেস করেন, সে যতগুলো সমস্যার কথা বলবে, তার মধ্যে সব থেকে বড় সমস্যাটা হচ্ছে পল্লী বিদ্যুতের জুলুম। এটি গ্রামের বিদ্যুতের ভোক্তার থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে সবাই আক্রান্ত। আপনি পল্লী বিদ্যুতের জন্য মিটার কিনেছেন, তারপরে আপনাকে বাধ্য করা হচ্ছে প্রতিনিয়ত মিটার ভাড়া দেওয়ার জন্য, বিল ভুতুড়ে বিল, এই ধরনের অসংখ্য সমস্যা। মানে এখন শহরের মানুষ, আপনি আওয়ামী লীগের সময় বাস মালিকদেরকে সুবিধা দেওয়ার জন্য এখানে বাস ভাড়া যে নির্ধারণ করা হয়েছিল প্রতি কিলোমিটার 2 টাকা 40 পয়সা, আওয়ামী লীগ এটি শাহজাহান খানরা মিলে
তারা সিদ্ধান্ত নিয়েছে বাসে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে মিনিমাম 10 টাকা দিতে হবে, উঠলেই মিনিমাম উঠলেই আপনি 10 গজ সামনে গেলেও 10 টাকা দিতে হবে। তাহলে একদিকে সরকার সিদ্ধান্ত নিল 2 টাকা 40 পয়সা, আর এই মাফিয়ারা সিদ্ধান্ত নিল 10 টাকা। আচ্ছা, এই সরকার আওয়ামী লীগের অনেক খারাপ কাজ সে উচ্ছেদ করে দিল, তাদেরকে ধরলো, জেলে ধরলো, নিরপরাধ মানুষকেও জেলে ধরলো। আওয়ামী লীগের সব অপরাধীদেরকে ধরা হয়েছে আমি এটা মনে করি না। নিরপরাধ অনেক মানুষকেও ধরা হয়েছে কেবলমাত্র আওয়ামী লীগ পরিচয়ের কারণে, এবং তাদের অনেকে এখন আবার একেবারে সরাসরি লাশ বের করছি আমরা জেলখানার থেকে। তো এই কাজটা আপনি কেন করলেন না? শাহজাহান খানের ছেলেকে ধরেছেন কয়েকদিন আগে, কিন্তু শাহজাহান খানের এই যে আইনটা, এই যে জুলুমটা এই শহরের মানুষের জন্য আপনাকে পকেট কাটছে প্রতিদিন কত টাকা, আপনি কেন বন্ধ করলেন? শরীফ, আমার মনে হয় যে আর মাত্র একটা দিন আছে, তো এরপরে সরকার আসবে। আমি হচ্ছে আমরা প্রত্যাশা করতে চাই যে প্রত্যাশা এবং প্রাপ্তির কথাটা বললাম। কতগুলো কাজ ছিল যে কাজগুলো কেবলমাত্র সংস্কার বা পরিবর্তন মানে আপনি সংবিধানে 6টা নতুন পাতা যুক্ত করলেন, 16টা পাতা সেখান থেকে ছিঁড়ে ফেললেন, তা না। সংস্কার বা পরিবর্তন মানে হলো যে সিদ্ধান্তগুলো মানুষের জীবনে প্রভাব ফেলে, সিংহভাগ মানুষের জীবনে প্রভাব ফেলে। কেবলমাত্র আপনি এই গণ অভ্যুত্থানটা ঢাকা ক্লাব অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবে যে সমস্ত এজেন্ডাগুলো নিয়ে আলোচনা হয়, ইংরেজি পত্রিকার সম্পাদকীয় লেখা হয়, কেবলমাত্র সেগুলো নিয়ে ডিসকাশন অথবা সিদ্ধান্ত গ্রহণই সংস্কার না। অনেক 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 গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। এখন তো সরাসরি প্রচার শেষ, কিন্তু প্রচার মাধ্যম বিশেষ করে ফেসবুক বা এই মানে সামাজিক যোগাযোগ মাধ্যম তো আর আপনি বন্ধ করতে পারলেন না। এখন যেটা আশঙ্কা করা হচ্ছে যে এই 48 ঘন্টা বা এই সময়টা এআই এর যুদ্ধটা কতটুকু আমরা সামলাবো? এআই এর যুদ্ধ তো প্রতিপক্ষকে পরাস্ত করা। এখানে সোশ্যাল মিডিয়ায় আমি ওই জায়গাটা আবার আসি, নেতারা বলছেন আমরা নারীদেরকে সম্মান করব। এখন প্রশ্ন হচ্ছে নারী কার? নারী তুমি কার? নারীরা আমরা ক্ষমতায় গেলে নারীদের জন্য এই করব। আপনি সোশ্যাল মিডিয়ায় এই এআইয়ের যুগের আগে, প্রচার শেষ হওয়ার আগে গত কয়েক বছর ধরে যে মানে কুরুচিপূর্ণ সংখ্যালঘু সম্প্রদায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ ভাষাগুলো ব্যবহার হয়েছে, আমি কয়েকটা টেলিভিশনে বলেছি, কয়েকদিন আগেও তো কুরুচিপূর্ণ শব্দ, স্লোগান, আমি আজকে সকালবেলাও সেটি দেখলাম। বাংলাদেশের গোপন অঙ্গের শব্দ উচ্চারণ করে এই জায়গাগুলোতে এমন শব্দ উচ্চারণ যেগুলো আপনি আপনার মানে সিনিয়রদের সামনে বা এটা যায় না, এটা পরিবারের সদস্যদের সাথে একসাথে দেখতে পারবেন না। তো এই যে জায়গাগুলো, এবং এখন আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে ভাষায় আক্রমণ করা হচ্ছে নারীকে, মুক্তিযোদ্ধাকে, সংস্কৃতিকে, পহেলা বৈশাখ, এগুলো তো গত অনেক দিন ধরে চলে আসছে। সুতরাং নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার বন্ধ হলে এগুলো বন্ধ হয়ে যাবে। আমরা কি এতটা ভালো হয়ে গেছি? এতটা ভালো হয়ে গেছি, প্রশ্নটা সেখানে, এতটা ভালো হয়ে গেছি। একেবারে শেষের দিকে অন্য একটু আলোচনা করতে চাই। পাকিস্তান তো খেলবে ভারতের সাথে টি-20-তে, এবং আপনি বলছিলেন যে আম দুধ একসাথে হয়ে গেল, আটির কি হবে? আটির বোধহয় একটা সম্ভাবনা দেখা গেল নাকি? সম্ভাবনা যে জায়গাগুলো, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন একজন খেলার দর্শক হিসাবে, আমি মনে করি যে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্তটা আরেকটু চিন্তা ভাবনা করে ভেবে নেওয়া উচিত ছিল। যারা এই খেলা ইস্যুতে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা তাদের সাথে কথাও বলতে পারতাম, পরামর্শ করে নিতে পারতাম। সর্বশেষ যেটা দেখা গেল, যে শর্তের বিনিময়ে তারা যে শর্তগুলো দিয়েছে বা আমাদের ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, এটি আমাদের জন্য মর্যাদাকর না। আমরা খেলবো না, কিন্তু আমরা টাকা নিব, এর ভেতর থেকে। আর পাকিস্তান আমাদের সাথে একটা চমৎকার রাজনৈতিক চাল দিয়েছে, কূটনৈতিক চাল। খেলার মাঠে কি করবে আমি জানি না, কিন্তু এখানে চমৎকার একটা কূটনৈতিক চাল দিয়েছে। আমি কিন্তু তোমার সাথে আছি, কিন্তু ওই যে বন্ধু ডাকছে, আমি একটু ঘুরে আসি আর কি। তো এই যে এটি আমার ধারণা ক্রিকেটের ইতিহাসে খুব খারাপ একটা নজির উদাহরণ হয়ে থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। নির্বাচন সুন্দর হোক, সুষ্ঠু হোক, একটা সুন্দর সম্ভাবনার জায়গায় আমাদের দেশটা এগিয়ে যায়। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটি শেষ করি। আর একটি মাত্র দিন, তারপরে এই জাতীয় নির্বাচন। আমার ভোট আমি দিব এবং যোগ্য মানুষকেই দিব, এই প্রত্যাশা থাকলো, এবং
সহিংসতা যেন আমরা পরিহার করি এবং ভোটের পরের দিনে একটা নূতন সূর্যোদয় যেন আমরা দেখতে পাই, যে সূর্যোদয় আমাদের কাঙ্ক্ষিত অনেক সম্ভাবনার। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।